দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা উপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকে আমরা কথা বলার চেষ্টা করব স্মার্ট এডুকেশনের খোঁজে। প্রায়শই আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলি, আমাদের সমাজ উন্নয়ন ভাবনা সব কিছুর মধ্যেই এই বিষয়গুলো থাকে। এবং আজকে আমরা একটু যুক্ত হব বিশেষ করে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক AFM মফিজুল ইসলামের সঙ্গে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সচিব বেলাল আহমেদের সঙ্গে। আগেই জানিয়ে দিয়েছি যে স্মার্ট এডুকেশনের খোঁজে শুরু করব আমাদের সঙ্গে বিশেষ করে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তাকে দিয়ে, যে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখি যে সবসময়ই এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই সেটি করতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে কি চ্যালেঞ্জ আপনারা অতিক্রম করছেন? অফিসার কি যুক্ত করবেন? ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্যে। আমরা ইনফ্যাক্ট এখন তো গ্লোবালাইজেশনের যুগ। অন দি আদার হ্যান্ড ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রশ্ন আসছে। আমরা যেটা খুব অনুভব করি যে আমরা কি সারা দুনিয়ার যারা অ্যাডভান্স কান্ট্রি তাদের সঙ্গে তাল মিলিয়ে অথবা তার চেয়ে একটু বেশি আমরা করতে পারছি কিনা। যেমন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশ্ন যখন আসে, কারণ হলো আমাদের তো 4 স্ট্র্যাটেজিক পিলার্স রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার। তার মধ্যে স্মার্ট সিটিজেন বাই 2025, স্মার্ট গভর্নমেন্ট বাই 2030, স্মার্ট ইকোনমি বাই 2035, স্মার্ট সোসাইটি বাই 2041। এখন আমরা কি এই 4টি পিলারকে সামনে রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি? দ্যাট ইজ এ গ্রেট চ্যালেঞ্জ। মানে এইটা যদি মাথায় না রেখে আমাদের সিলেবাস আপডেট না করি, কিংবা আমরা যদি যা যা দরকার একটা স্মার্ট বাংলাদেশ গড়তে সেই সমস্ত জিনিসগুলো কি আমাদের আদৌ আছে? আমি একটা উদাহরণ দিই। একনেকে একবার একটি প্রজেক্ট পাস হয়েছে। সেখানে বলা হয়েছিল যে 9টি ইউনিভার্সিটিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপর ফান্ড দেওয়া হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যা যা দরকার ফান্ডটা দেওয়া হবে। এই কথা শোনার পর আমি কথাটা বোর্ডে প্লেস করি এবং বোর্ডকে বলি যে সরকারি ফান্ড কবে পাবো ঠিক নাই, দিবেও কিনা জানি না, তা আমরা অন্তত কাজটা শুরু করি। তখন আমরা সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ নামে CAIR একটা সেন্টার আমরা করি। আমাদের ইদানিং দেখা যাচ্ছে যে গ্রামের অবস্থা খুবই খারাপ, সেখানে লেখাপড়া হয় না, মানে বেশিরভাগ গ্রামের কথা বলছি। কিন্তু সরকারের কিন্তু প্রচেষ্টার মানে শেষ নাই। সেখানে তারা একটা প্রজেক্ট নিয়েছে, তার নাম দিয়েছে ফিউচার স্কুল। আপনারা জানেন সেখানে প্রত্যেকটি উপজেলা থেকে একটা স্কুলকে বেছে নেওয়া হয়েছে। সেটাই হবে আইসিটির একটা কেন্দ্রভূমি, সেখান থেকে নানান ট্রেনিং হবে এবং অনেক ফান্ডও দিচ্ছে আইসিটি। কিন্তু প্রশ্ন হলো যে যারা এই জিনিসটা শিখাবে তারা কি গ্রাম লেভেলের স্কুলে আছে? ইট ইজ এ গ্রেট চ্যালেঞ্জ। আমার ছেলেপেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ মাস্টারই তো নেই সেখানে। সেই জিনিসটা গড়ার জন্য সরকার একটা প্রচেষ্টা থাকতে হবে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলেন তাহলে তো বলতে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি এই যন্ত্রপাতির ব্যাপারে, বিশেষ করে আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেগুলো কি সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এগুলোকে প্রক্রিয়া করতে পারছে? আমি একটা কথা বলি যে অ্যাক্রিডিটেশনের ব্যাপারটা যদি না থাকে, এটা যদি ম্যান্ডেটরি না করা হয়, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আপডেটেড হতে পারবে না। ওনারাই এসে বলেন যে তোমাদের এটা নাই, সেটা নাই, এটা করতে হবে ইত্যাদি। ফান্ডের অভাব প্রাইভেট ইউনিভার্সিটি খুব একটা আছে আমি মনে করি না, কিন্তু অভাব হলো মানসিকতার। সেই অভাবটা কাটিয়ে সামনে যাওয়া, লিডারশিপ নেওয়া, এইগুলো হলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য চ্যালেঞ্জ। প্রাইভেট ইউনিভার্সিটি ধাক্কা না দিলে কাজ করবে না। জি, আমি অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনি এই মুহূর্তের যে চ্যালেঞ্জগুলো, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা ধাক্কা আমাদের সব ক্ষেত্রে আসতে যাচ্ছে, বিশ্বব্যাপী ইতিমধ্যে এসেছে। আমরা হয়তো আর কিছুদিন পর সেটিকে মুখোমুখি হব, মানে আমাদের হাতে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে তার ভিত্তিতে আমরা বলছি। কিন্তু আগে থেকে প্রস্তুতি
না নিয়ে রাখলে কিন্তু সবারই বিপদ ঘটতে পারে। আমরা যারা সাংবাদিকতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু ইতিমধ্যেই এই সমস্যাটা বুঝতে পারছি যে সবাই কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সংবাদ, নিউজরুম, গণমাধ্যম সেগুলোকে কিন্তু এক ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করেন। আমি আমাদের সঙ্গে বেলাল আহমেদ, সচিব বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির, তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে যেহেতু বিশ্ববিদ্যালয় সমিতির সবার সঙ্গে তার জানাশোনা, সমিতি কীভাবে থাকছে, দেখছে, করছে সেটির একটা খোঁজ খবর তার রাখতেই হয়। নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যেমনটা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেমনটা বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে সেটির প্রস্তুতি নেওয়া বা স্মার্ট বাংলাদেশ করতে গেলে কি কি সামনে আছে সেটি করতে হবে। বেলাল ভাই, অনেক দিন থেকে আপনাকে চিনি, সেজন্যই বলছি যে এই মুহূর্তে আপনারা কি চ্যালেঞ্জ অতিক্রম করছেন সেটি শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রণব সাহা, অপু, দেখছেন স্মার্ট থটস। বেলাল আহমেদ, আপনার কাছে প্রশ্ন আগেই রাখা ছিল যে এই মুহূর্তে কি ধরনের চ্যালেঞ্জ পেরিয়ে আপনারা যাচ্ছেন? ধন্যবাদ দাদা। আজকে আমরা যে স্মার্ট থট নিয়ে কথা বলছি, এটি হয়তো 20 বছর পরে গিয়েও আমরা স্মার্ট থটের কথা বলবো, কিন্তু সময়টা পরিবর্তন হবে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানুষের জীবনযাত্রা, সেটি অর্থনৈতিক উন্নয়ন বা অন্যান্য যে আনুষঙ্গিক ক্ষেত্র আছে সবকিছুতেই একটি পরিবর্তন করা যাবে। আমরা যেহেতু আসলে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা নিয়ে কাজ করি, উচ্চশিক্ষার জন্য কাজ করি এবং উচ্চশিক্ষার স্বার্থে কাজ করি, সেক্ষেত্রে আমরা আসলে শিক্ষাগত বিষয়গুলো নিয়ে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের যে স্মার্ট থট বা আগামী পরিকল্পনা, সেই বিষয়টা একটু বলার চেষ্টা করবো। প্রথমত স্মার্ট থট বলতে আমি যেটি বুঝেছি, আসলে সৃজনশীল উন্নত চিন্তা চেতনার একটি ফসল বা আগামী দিনের একটি প্রত্যাশা, একে নিয়ে হচ্ছে কাজ করা। তো মফিজ স্যার যথাযথভাবে বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আসলে আমাদেরকে মানে সহযোগিতা করছে, আমাদেরকে অ্যাসিস্ট করছে, আমাদের লিমিটেশনস গুলোকে কাটিয়ে তোলার ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে আমরা যদি সামান্য কোনো ইনপুটও দিতে পারি এবং সেটির যে আসলে ব্যাপকতা এবং বিস্তার, সেই ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে বরঞ্চ সহযোগিতা করে। এখন কথাটা হচ্ছে যে আমরা আসলে যেটুকু দেওয়া প্রয়োজন সেটুকু দিতে প্রস্তুত কিনা, বা সেক্ষেত্রে আসলে কতটা এগিয়েছি। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে দীর্ঘদিনের চলা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এটি একটি সেলফ প্রাউডনেস হয়ে যায়। তারপরেও বলতে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলওয়েজ অন স্টেপ, এক ধাপ এগিয়ে থাকে। ইন এ সেন্স, আমি যদি মনে করি যে 2000 সালে যখন সারা বিশ্বব্যাপী করোনার একটি ঢেউ লাগে, তখন যখন ঘরবন্দি হয়ে পড়ে, সেটি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সবকিছু যখন কলাপস হয়ে পড়ে, স্থবির হয়ে পড়ে, সে সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই প্রথম উদ্যোগ নেয় অনলাইন এডুকেশন কিভাবে করা যায়। প্রথম প্রস্তাব করে সরকারের কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, ইউজিসির কাছে। তো সে সময় আসলে ইউজিসি একটু সময় নিয়ে ফেলে, তারা ভাবনা চিন্তা করতে থাকে যে আসলে তারা এটি পারমিট করবে কি করবে না। আমরা আসলে ক্রমাগত ভাবে লেগেছিলাম এই জিনিসটা বোঝানোর জন্য যে ডিজিটাল বাংলাদেশের যে সুফল এবং ডিজিটাল বাংলাদেশের যে এলিমেন্টস, তার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে ইন্টারনেট এবং অনলাইন অ্যাক্টিভিটিস। শেষ পর্যন্ত আমরা শিক্ষা মন্ত্রণালয়কে বোঝাতে সক্ষম হই এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রী মহোদয় সহ সবাই ভূয়ত প্রশংসা করেছে যে আমরা ইনিশিয়েটিভ তুলতে পারছি, এবং যার ধারাবাহিকতায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুব বেশি কিছু করতে পারেনি, অনলাইন এডুকেশনে সেভাবে আসেনি, কিন্তু আপনার ইংলিশ মিডিয়াম স্কুলস, আপনার কলেজ, সেটা বেসরকারি বা সরকারি, সবাই কিন্তু
অনলাইনে সংযুক্ত হলো এবং অনলাইনে এই দীর্ঘ সময়ে হচ্ছে এডুকেশনটা দিয়েছে। আর কত ভালো দিয়েছে কতটা খারাপ দিয়েছে সেই প্রশ্নটি পরে আমাদের দক্ষতা অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনার এডুকেশনকে মানে অ্যাক্টিভিটির মধ্যে রাখার। বিশ্ববিদ্যালয়গুলো অ্যাক্টিভেট ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিয়মিত যে ক্লাসগুলো সীমিত আকারে হোক দিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে যে চ্যালেঞ্জগুলো সামনে আসুক না কেন, আমরা আহ কিছুটা বুঝতে শুরু করেছি এবং কিছুটা এগিয়েও গিয়েছি। এখন নতুন নতুন চ্যালেঞ্জ যেগুলো আসবে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের সমন্বিত একটা উদ্যোগ দরকার। এবং সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এট দ্য সেম টাইম স্টেক হোল্ডার হিসাবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, এই তিন পক্ষ বা ত্রিপক্ষীয় একটি সমন্বয় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটি যথাযথভাবে গ্রহণ করলে মনে হয় যে আমরা যে কোনো চ্যালেঞ্জ, বিশেষ করে এই সময় যে চ্যালেঞ্জ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, হ্যাঁ, যেটি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শুরু হচ্ছে এবং ফোর্থ আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সহজেই ওভারকাম করতে পারবো। জি, আমি এখানে আমি শেষ করছি, আমি 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 পরে এই বলছি। বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা আসলে দেখি যে বিশেষ করে আমাদের উপাচার্য মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে বিশেষ করে যে লক্ষ্যমাত্রা নিয়ে স্মার্ট বাংলাদেশ করার একটা চেষ্টা সরকারের মধ্যে রয়েছে, বিশেষ করে 25, 30, 35 এবং 40, এটি কিন্তু একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা এবং বিশেষ করে প্রাইভেট সেক্টরের বিশ্ববিদ্যালয়গুলো তারা কিন্তু অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে গবেষণার একটা ব্যাপার থাকে সেটি কিন্তু সরকারি ব্যবস্থাপনা বা সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়ে নানা পর্যায়ে আমরা দেখি। সেই ধারাবাহিকতায় বিশেষ করে ভিসি স্যারের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আমরা তো আসলে সবসময়ই চাই যে স্মার্ট বাংলাদেশটি দ্রুততম সময়ের মধ্যে ঘটুক, কিন্তু এই সময়টা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তো সেই সময়ের ঝুঁকিগুলো কি, এবং আপনারা যারা এই বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট, আপনাদেরও তো নানা ধরনের ভাবনা চিন্তা কিংবা ভালো লাগা মন্দ লাগা সেগুলোও তো আছে, সেই ধারাবাহিকতায় কিছু যুক্ত করার আছে কিনা। আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনবো। নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন চ্যানেল 9। আমরা বিরতির আগে বিশেষ করে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, তার কাছে প্রশ্ন রাখাই ছিল, সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন? সোজাসুজি আমাদের যে চিন্তাগুলো সরকারের আছে সেই কথাটাই আগে বলি। সরকার যেখানে বলতেছে উই হ্যাভ 4 স্ট্র্যাটেজিস, তার মধ্যে স্মার্ট সিটিজেনের কথা বলেছে। আমরা কি সিলেবাসগুলো সেভাবে সাজাতে পেরেছি? স্মার্ট গভর্নমেন্টের কথা বলেছে, সেখানে ডিজিটাইজ পাবলিক সার্ভিস বাই 2030। এই ডিজিটাইজ পাবলিক সার্ভিস দেওয়ার জন্য যে ডিজিটাইজেশনের জ্ঞান, সেটা তো ইউনিভার্সিটিকেই দিতে হবে, এটা তো গভর্নমেন্ট তার পড়ায় না। কাজে এইটা কে করবে? এবং এই করার ফ্লেক্সিবিলিটি প্রাইভেট ইউনিভার্সিটির বেশি। তারপরে বাই 2035 প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, পরিষ্কার বলা আছে। গভর্নমেন্টের যে চিন্তাগুলো এত পরিষ্কার এবং এত পরিচ্ছন্ন যে সেই জিনিসগুলো ফলো করলে কিন্তু দেশ অনেক অনেক এগিয়ে যাবে। তারপর স্মার্ট সোসাইটি গড়বে বাই 2041, সেখানে কি জিরো পভার্টি এবং জিরো ইনইকুয়ালিটি। তাহলে চিন্তা করেন, হ্যাঁ, কারণ জিনিসগুলো তো স্মার্ট বাংলাদেশ গলার জন্য যে ফিলসফি, সে ফিলসফিটা কিন্তু পরিষ্কার। এখন প্রশ্ন হলো যে এই ফিলসফিকে বাস্তবায়ন কিংবা জ্ঞান বৃদ্ধির জন্য ইউনিভার্সিটির দায়িত্ব। ইউনিভার্সিটি ছাড়া তো জ্ঞান অর্জন হয় না, গবেষণা ছাড়া তো জ্ঞান অর্জন হয় না। এখন আমরা যদি একটু সিলেবাস আপডেট করতে যাই, নানান বাধা। ইউনিভার্সিটির প্রাইভেট অতটা স্বাধীন না। সিলেবাস তৈরি করতে গেলে এটা যদি আমরা ইউজিসিকে পাঠাই, ওটা কবে ফেরত আসবে ঠিক নাই, এবং এমন সব মন্তব্য আসে, ওগুলো পড়লে মনে হয় যে জিনিসটা বুঝেই নাই, ফ্রাঙ্কলি স্পিকিং। কাজেই আমাদেরকে স্বাধীনতা দেন, আমাদেরকে সিলেবাস করার স্বাধীনতা দেন, শুধু বলেন তোমার এই কাজটা করতে হবে, তাহলে দেখবেন আমরা নিজেরাই এটা করতে পারবো। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক, এখন দেখা যায় যে আমাদের টিচাররা বেশি স্মার্ট,
আরেকটা জিনিস আমার কাছে সবসময় মনে হয়, এটা হয়তো গভর্নমেন্ট ফান্ডে করার প্রয়োজন বেশি, প্রাইভেট ইউনিভার্সিটি ফান্ডটা নাও দিতে পারে। সেটা হলো যে আমাদের টিচারদেরকে সবসময় আপডেটেড করতে হবে, ট্রেনিং দিতে হবে। কারণ প্রত্যেক দিন টেকনোলজিক্যাল ট্রেনিং এর দরকার হয়। কাজে ওই যে কোন সময় পড়ে আসছে এক বই, ওইটা দেখেই তারা পড়াচ্ছে। দ্রুত যে দেশটা এগিয়ে যাচ্ছে সেই সিলেবাসটা কই? এই সাথে আমরা সিলেবাস করে সাহস পাই না, আবার সেই ইউজিসি পাঠাতে হয়, ইউজিসির ওখানে পড়ে থাকে। সেই জন্য স্বাধীনতা দেন এবং ট্রেনিংটা দিয়ে দেন। মানে ট্রেনিং এর তো পয়সা পাতির ব্যাপার থাকে, বাইরের লোক এসে ট্রেনিং দিলে যারা এটা জানে ভালো, যারা অনেক উপরে উঠে গেছে তাদেরকে নিয়ে আসি অথবা আমরা পাঠাই। এই যে একটা প্রক্রিয়া, ভারতের ট্রেনিং এ প্রায় 25% বাজেটই থাকে শিক্ষা বাজেটের। কাজে আমাদের টিচারদেরকে আপডেটেড হইতেই হবে, নইলে আমাদের ছাত্ররা শিখবে না এবং আমরা এগোতে পারবো না। আমার কথা এইটাই যে গভর্নমেন্টকে দুটো কাজ করা উচিত দেশকে দ্রুত এগিয়ে নিতে গেলে। একটি হলো যে গবেষণা ফান্ড দিতে হবে। চায়নাতে 10টা প্রাইভেট ইউনিভার্সিটিকে গভর্নমেন্ট থেকে ফান্ড দেয়, যে তোমরা কি গবেষণা করতে চাও। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি তো রিসার্চ করার জন্য কোনো ফান্ড দেওয়া হয় না, ট্রেনিং এর জন্য তো কোনো ব্যবস্থা নাই। কাজে আমরা কি করি এগুলো? শুধুমাত্র ওই সেমিনার ওয়ার্কশপ আমরা কথা বলছি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এইগুলো সব বাধা। জি এই স্যার, আমি বাধাগুলো একেবারে দূর শেষ করে পর্যায়ে দিলে আমার এত ভালো লাগলো যে নানা পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভবিষ্যতে হয়তো আপনার সঙ্গে কথা বলতে হবে। আমাদের আরও নানা মাত্রিক অনুষ্ঠান রয়েছে, সেখানে হয়তো আপনি কথা বলবেন, আপনাকে আমন্ত্রণ জানানোর একটা থাকলো। আমাদের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সচিব বেলাল আহমেদ আছেন। বেলাল ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। যে কথা স্যার বলছিলেন যে আমাদের সামগ্রিকভাবে একটু সুনজর এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি একটু থাকে, আন্তরিকতা দৃষ্টি থাকে, তাহলে কিন্তু যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য আমাদের সামনে রয়েছে, সেটি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হওয়া খুবই সম্ভাবনার একটা ব্যাপার থাকে। বেলাল ভাই, শেষ কথায় কি যুক্ত করবেন? আমি আসলে আমাদের মফিজ স্যারের সঙ্গে ইকো করতে চাই যে গবেষণা হচ্ছে আপনার সবচেয়ে বড় জ্ঞান, যেখান থেকে আপনি নতুন নতুন সৃজনশীলতার একটি সন্ধান পাবেন। আমরা প্রকল্প ঘোষণা করতে পারি, সেই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কি কি সমস্যা এবং কি কি সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আপনার R&D করেই বের করতে হবে। সুতরাং গবেষণা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের সীমিত সম্পদের মধ্যে সহযোগিতা করছে। আমি জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু আম, কোনো ধরনের ফান্ডিং সরকারি তো নয়, বরঞ্চ যারা এটির উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা তারাও এককালীন যে অর্থটি দিয়ে থাকে, সেই অর্থ দিয়েই পরিচালিত হয়ে থাকে। কারণ এখান থেকে যেহেতু লাভ নেওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু বিপদগ্রস্ত হলেও কারো কাছ থেকে আর্থিক সহায়তা কিন্তু পাওয়া যায়। সুতরাং যেটি আসলে মিন করতে চাই যে গবেষণা ক্ষেত্রে সরকারের যে সহযোগিতা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রকল্প বা যে প্রজেক্ট গুলো আসে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে এডুকেশনের জন্য যে ধরনের ইগুলো আসে, ফান্ড গুলো আসে, সেগুলো যদি একটু দৃষ্টি দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পরিপূর্ণভাবে যদি দেওয়া হয়, আমি মানে কি বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে এটি নিশ্চিত করতে পারি যে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে, জি অনেক বেশি ফলাফল পাওয়া বেলাল যাবে। ভাই, আজকে হাতে একদমই সময় কম। আবারও বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্য ইস্যু নিয়ে, অন্য আয়োজন নিয়ে আবারও আপনাদের দুজনেরই মুখোমুখি হব। বিশেষ করে মাননীয় ভিসি স্যারের কথা তো আমি খুব মানে মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম যে আরও আয়োজনে আপনি আমাদেরকে সময় দিলে এই বিষয়গুলো নিয়ে যে অনুষ্ঠান হবে সেগুলোই বরঞ্চ অনেক বেশি সমৃদ্ধ হবে। আজকে হাতে একদমই সময় নেই। আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা যারা নিয়মিত চ্যানেল 9 দেখেন, রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।